আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা যে নিয়মগুলো আলোচনা করেছিলাম সেই নিয়মগুলোর এরপরে আরো যে নিয়ম আছে সেগুলো আলোচনা করব। বন্ধুরা, গতদিন আমরা সিম্পল সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করেছিলাম। তোমরা পরীক্ষার বিভিন্ন বোর্ডের প্রশ্ন বা স্কুলের প্রশ্ন যদি তোমরা দেখো, ফলো করলে ওখানে দেখবে ওখানে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের কিছু ট্যাগ কোয়েশ্চেন থাকে। তো অনেকে প্রশ্ন করে থাকো যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে তো দুটি বা তিনটি অংশ থাকে, সেক্ষেত্রে আমি কোন অংশটি ট্যাগ করব। তো আমরা এখন সেটির দিকেই যাব। উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। If you come on time, if you come on time, you can meet him. You can meet him. আচ্ছা দেখো বন্ধুরা, এটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আমরা ট্যাগ কোয়েশ্চেন ঠিক করার পূর্বেই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে আমরা দেখেছিলাম একটি কমপ্লেক্স সেন্টেন্সে ন্যূনতম কয়টি ক্লোজ থাকবে? ন্যূনতম দুইটি ক্লোজ থাকবে। দ্যাট মিন্স, আবার ক্লোজ বলতে আমি কি বুঝেছিলাম যে ক্লোজ মানে হচ্ছে প্রত্যেকটি সেন্টেন্স এক একটি ক্লোজ। এটি কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? দেখো এখানে একটি সাবঅর্ডিনেটিং কি রয়েছে, এখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, এই জন্য এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো দুইটি অংশ রয়েছে, এটি একটি অংশ, এটি একটি অংশ। দ্যাট মিন্স এখানে দুটি সেন্টেন্স রয়েছে। এখন কথা হচ্ছে যে তোমরা অনেকেই প্রশ্ন করো যে এরকম কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সগুলোতে দুটি সেন্টেন্স বা তিনটি সেন্টেন্স থাকে, আমরা আসলে কোন অংশটিকে ধরে ট্যাগ করব, ট্যাগ কোয়েশ্চেন করব। বন্ধুরা, আমি বলে দেই, এই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের যদি দুইটা তিনটা যেটাই থাকুক না কেন, তোমরা যে কোনো একটা অংশকে ধরে ট্যাগ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই অংশটিকে ধরি, এই অংশটিকে ধরে যদি ট্যাগ করি তাহলে কি হবে? বন্ধুরা দেখো, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি লাগে? ডু বা ডাজ। আমি তোমাদেরকে গত ক্লাসেই বলেছিলাম তোমরা প্রথমে আগে সাবজেক্ট বসাবে। যদিও ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, প্রথমে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট। আমি এরকম তোমাদের গঠন লিখে দিয়েছিলাম, কিন্তু তোমরা প্রথমে আগে কি লিখবে? প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে অক্সিলারি ভার্ব লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি? ইউ। তাহলে আমরা এখানে ইউ লিখি, সাবজেক্ট লিখলাম। লিখার পরে এখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, অক্সিলারি ভার্ব তাহলে কি হবে? ডু হবে। আমরা জানি ইউ এর সাথে এর যুক্ত অক্সিলারি বসে না, তাহলে ডু লিখলাম। ঠিক আছে? লিখার পরে এখন দেখো বন্ধুরা, আমি আর কি বলেছিলাম যে মূল সেন্টেন্সটি যদি হ্যাঁ বোধক থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন না বোধক হবে, আর মূল সেন্টেন্সটি যদি না বোধক থাকে ট্যাগ কোয়েশ্চেনটি হ্যাঁ বোধক হবে। দেখো এই সেন্টেন্সটি হ্যাঁ বোধক সময় আছে, হ্যাঁ বোধকে এই সেন্টেন্সটি হ্যাঁ বোধক আছে, তাহলে অবশ্যই এই ট্যাগ কোয়েশ্চেনটি আমাদের কি হবে? না বোধক হবে। এখানে আমরা না বোধক লিখলাম। ঠিক আছে? এখানে আমরা না বোধক লিখলাম। এখন দেখো আমরা এই অংশটি দিয়েও করতে পারবো। যদি এই অংশটি দিয়ে করি তাহলে কি হবে? দেখো এখানেও আমরা ওই নরমালি ওই নিয়মে প্রথমে আগে সাবজেক্টটাই বসাই। আচ্ছা, প্রথমে আগে আমরা সাবজেক্ট বসাইলাম, বসানোর পরে এখন দেখো অক্সিলারি ভার্ব আছে না? অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব লিখলাম। এখন দেখো এই সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক আছে না? এই সেন্টেন্সটি হ্যাঁ বোধক আছে, তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে কি করব? না বোধক করব। এই তো কান্ট। ঠিক আছে? এরকম। তাহলে এইভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে তুমি কি করবে? দুইটি বা তিনটি যে কয়টি অংশ দেয়া থাক, ওই দুইটি বা তিনটি যে কোনো একটি ধরে ওটাকে ট্যাগ করতে হবে। মনে থাকবে? আচ্ছা, এরপরে আমরা বন্ধুরা কিছু সেন্টেন্স আছে যেগুলোর গতদিন আমরা একটা নিয়ম শিখেছিলাম যে
হিয়ার স্ল্যাশ দেয়ার, হিয়ার অথবা দেয়ার, ওর সাথে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর, মানে দ্যাট মিনস ইজ আর বা ওয়াজ আর। এরকম যদি এক কথায় আমি সহজ করে বলি, যদি ট্যাগ কোশ্চেন যে সেন্টেন্সটা থাকবে, মূল সেন্টেন্সটা যদি এরকম স্ট্রাকচারের হয়, হিয়ার আছে অথবা দেয়ার আছে শুরুতেই, তারপরে বি ভার্ব আছে, তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম ওটি ট্যাগ করতে হলে কি করতে হবে, ওই ধরনের সেন্টেন্সের হিয়ার বা দেয়ারকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী তারপরে তোমাকে ভার্ব লিখতে হবে। এখন দেখো, এখন হচ্ছে আমরা এখন যে নিয়মটি শিখবো তার আগে বলে দেই, ইন্ট্রোডাক্টরি, ইংরেজিতে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নামে কিছু সাবজেক্ট আছে, এবং দেয়ার থ্রি ইন নাম্বার, এবং সেগুলো সংখ্যা হচ্ছে তিনটি, একটি হচ্ছে হেয়ার, একটি হচ্ছে দেয়ার এবং একটি হচ্ছে ইট। এখন আমরা গতকালকে হেয়ার এবং দেয়ার দিয়ে শিখেছি, এখন আমরা ইট দিয়ে শিখব। It's a lovely weather. It's a lovely weather. It's a lovely weather. আচ্ছা, এখানে দেখো বন্ধুরা, এখানে সাবজেক্ট আছে হচ্ছে ইট। আমরা প্রথমে আগে ইট বসাবো, প্রথমে আগে আমরা ইট লিখলাম, ঠিক আছে। ইট লিখার পরে দেখো অক্সিলারি ভার্ব কি আছে, এখানে ইজ আছে, ইজ লিখলাম, ঠিক আছে। লিখার পরে আচ্ছা বন্ধুরা, এই সেন্টেন্সটা হ্যাঁ বোধক না না বোধক ফর্মে আছে? হ্যাঁ বোধক ফর্মে আছে। তাহলে যেহেতু হ্যাঁ বোধক ফর্মে আছে, অবশ্যই এটা আমরা না বোধক ফর্মে করব, ইজ এন্ড ইট, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা আরো বেশ কিছু মজার নিয়ম শিখব, বেশ কিছু মজার নিয়ম। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস দেখো, এইটা আমরা কেন দিচ্ছি এটা আমি নিয়ম আকারে তোমাদেরকে বলে দিব, আগে আমি বোঝাই দিই। আমরা সবাই জানি যে ভার্বের পূর্বে যেটি থাকবে সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্বের পূর্বে যেটি থাকবে সেটি হচ্ছে সাবজেক্ট। আর আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট চেনা খুবই জরুরি, কারণ আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ব্যবহার করতে হয়, এই জন্য সাবজেক্ট চেনা অত্যন্ত জরুরি। আচ্ছা, এই যে এই ধরনের সেন্টেন্সকে ট্যাগ করার সময় অনেকে কনফিউজড হয়ে যাও, আসলে আমরা সাবজেক্ট কি দিব? বন্ধুরা মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ভার্বাল নাউন হয়, ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। ভার্বাল নাউন কি, আর আরো তুমি সহজ ভাষায় তুমি বলতে পারো, এটা এই নিয়মটা তুমি সহজ ভাষায় আয়ত্ত করতে পারো, আমি সহজভাবেই বলে দিচ্ছি। যদি কোনো সেন্টেন্স টু প্লাস ভার্ব, দ্যাট মিনস এটাকেই আমরা একটু সিস্টেমেটিক্যালি বলি যে ভার্বাল নাউন। হ্যাঁ, তোমাদের যদি ভার্বাল নাউন মনে না থাকে বা ভার্বাল নাউন বুঝতে যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা এভাবে বুঝতে পারো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে টু প্লাস ভার্ব অথবা আইএনজি প্লাস ভার্ব থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে, ঠিক আছে, তাহলে যদি কোনো সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, আইএনজি যুক্ত ভার্ব অথবা টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয়, তখন ওখানে তুমি সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করবে, কি ব্যবহার করবে? গুড, সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে আগে ইট ব্যবহার করি, ইট লিখলাম। আর দেখো এখানে অক্সিলারি ভার্ব কিন্তু কি করা আছে, অক্সিলারি ভার্ব এখানে দেয়াই আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা লিখি, আর হ্যাঁ বোধক যেহেতু, সেহেতু আমরা না বোধক লিখবো, ইজ এন্ড ইট। তাহলে এটা মনে রাখতে হবে।
এরপরে আমরা আরেকটি নিয়ম শিখব, সেটি হচ্ছে জাতিবাচক। এমন অনেক শব্দগুলো রয়েছে যে শব্দগুলো তুমি যেটি বলতে চাইলাম বন্ধুরা, এটা খেয়াল রাখবে যে যদি কোনো শব্দ দ্বারা জাতি বোঝায়, আমরা রাইট ফর্ম অফ ভার্বসেও পড়ছি যে যদি কোনো শব্দ দ্বারা জাতি বোঝায় তাহলে ভার্ব কি হয়? ভার্ব হয় প্লুরাল। ঠিক তেমন যদি কোনো শব্দ দ্বারা দেখো যে জাতি বোঝাচ্ছে এবং ওটি যদি ওই সেন্টেন্সটিতে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবশ্যই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা উদাহরণ দেই। The Bengalis are a brave nation. Are a brave nation. The Bengalis are a brave nation. আচ্ছা দেখো বন্ধুরা, এখানে বাঙালিস এই শব্দটা কি জাতি বোঝাচ্ছে না? এই শব্দটা জাতি বোঝাচ্ছে। আর জাতি কি একজন দিয়ে হয়? জাতি একজন দিয়ে হয় না। জাতি যেহেতু একজন দিয়ে হয় না, একের অধিক। একের অধিক মানে কি? একের অধিক, 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন 12 জন যেটাই বলো, ঠিক আছে। জাতি মানে যেহেতু প্লুরাল বোঝায়, একের অধিক, তাহলে অবশ্যই সাবজেক্ট হিসেবে কি করতে হবে? দে ব্যবহার করতে হবে ওখানে। তাহলে এখানে আমরা কি করব? দে ব্যবহার করব। এখানে আমরা দে লিখলাম। লিখার পর এখন দেখো দে প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। তাহলে ভার্ব এখানে অক্সিলারি ভার্ব কি হবে? আর হবে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব এখানে কি হবে? আর, আরন্ট। আর নট দিলাম কেন? নট দিলাম এ কারণেই, কারণ হচ্ছে এখানে নট কেন দিলাম? কারণ হচ্ছে সেন্টেন্সটি হ্যাঁ বোধকে দেয়া আছে, এই জন্য আমরা এটি কি করলাম? না বোধক করলাম। ঠিক আছে, এরপরে আমরা আরেকটি নিয়ম শিখব, সেটি হচ্ছে না, আরেকটি না, আরো অনেকগুলো নিয়ম শিখব। তাহলে মোটামুটি আমাদের যে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যেগুলো আসার মতো আমরা এগুলো নিয়ম ইতোমধ্যে শিখে ফেললাম। এই যে নিয়মগুলো শেখালাম, এই নিয়মগুলোর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, ক্লাস এখানেই শেষ না, আমরা এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করব। তো বন্ধুরা চলো আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করি। টেক আ সিট। টেক আ সিট। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন। বন্ধুরা তার আগে বলি, তোমরা অলরেডি আমার পেছনের সেন্টেন্সটি দেখতে পাচ্ছ যে ওটি আমি ইম্পারেটিভ সেন্টেন্স লিখেছি, কিন্তু যখন তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনে থাকবে এখানে না হয় আমি বলেই দিলাম যে এটি হচ্ছে কি? এটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ঠিক আছে, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু তোমার কোয়েশ্চেনে তো আর বলে দিবে না যে এটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটি অপটেটিভ সেন্টেন্স, এটি এক্সক্লামেটরি, এগুলো কি বলে দিবে? এগুলো বলে দিবে না। সেহেতু তোমাকে you must have the ability to identify the sentences. তোমাকে অবশ্যই you must have the ability to identify the sentences. তোমাকে অবশ্যই সেন্টেন্স আইডেন্টিফাই করার অ্যাবিলিটি থাকতে হবে। এখন দেখো আমরা কি জানি, when a sentence begins with a verb, ঠিক আছে, যখন একটি সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। and it expresses prohibition, request, order, etc. যখন সেগুলো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, this sentence has begun with a
দেখো বন্ধুরা, এখানে সেন্টেন্সটি দিস সেন্টেন্স হ্যাজ বিগান উইথ দ্য ভার্ব টেক। এখানে এই সেন্টেন্সটি টেক ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এই ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে দুইটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি করেছি, আমরা একটা বৈশিষ্ট্য পেলাম। এখন দেখো আরেকটি বৈশিষ্ট্য বলছে টেক আ সিট, তার মানে কি তাকে আদেশ দেয়া হয়েছে। he or she has been ordered, he or she has been ordered to do something, তাকে কিছু করার জন্য আদেশ করা হয়েছে। এই জন্য এটা কি, এটি হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা ট্যাগ করতে হলে আমাদের মনে রাখতে হবে, মানে we can solve this sentence or we can tag this sentence in two ways। এই সেন্টেন্সটাকে আমরা দুই ভাবে ট্যাগ করতে পারবো, একটা হচ্ছে will ইউজ করে অথবা won't ইউজ করে। আচ্ছা, আমরা যে কোনো একটা দিয়ে করি বা দুইটাই লিখতে পারি, will you অথবা won't you, will you অথবা won't you। তাহলে বন্ধুরা সব মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ করতে হলে তোমাকে কি করতে হবে, you can use either will or won't, either will you or won't you, ঠিক আছে। আচ্ছা, এইটা। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা আরেকটি ট্যাগ কোশ্চেন শিখব, সেটি কি, ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি ট্যাগ কোশ্চেন শিখব, সেটি হচ্ছে let us settle the crisis, let us settle the crisis। এটি হচ্ছে আর এক ধরনের ট্যাগ কোশ্চেন। আমরা জানি, we know that an imperative sentence may begin in two ways। আমরা কি জানি, we know that an imperative sentence may begin in two ways। একটা ইম্পারেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হতে পারে, একটা হচ্ছে জেনারেল ভার্ব দিয়ে, দ্যাট মিন্স এই যে টেক, ডু, ওপেন, হ্যান ত্যান এই ধরনের ভার্ব দিয়ে, আর একটা কি, আরেকটা হচ্ছে মডাল ভার্ব দিয়ে। আমরা জানি লেট ইজ ওয়ান কাইন্ড অফ মডাল ভার্ব, লেট হচ্ছে এক ধরনের মডাল ভার্ব। তো আমরা লেট দিয়ে কি করতে পারি, লেট দিয়ে শুরু হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে লেটাস, ভালো করে খেয়াল রাখবা, যেটাকে আমরা শর্ট ফর্মে অনেক সময় কি বলে থাকি, শর্ট ফর্মে বলে থাকি শর্ট ফর্মে আমরা এইভাবে লিখে থাকি। এটা খুবই স্বাভাবিক, আমরা সবাই অ্যাপোস্ট্রফি বা বাংলায় যেটাকে আমরা ইলেক চিহ্ন বা লোপ চিহ্ন বলি, আমরা এটা সবাই জানি যে এটা ব্যবহার হয় কখন, যখন এই পাংচুয়েশন মার্কসটি ঠিক সেই জায়গায় বসে যেই জায়গায় কোনো লেটার বাদ দেওয়া হয়। তাহলে দেখো এখানে এস এর আগে বসে, তার মানে কি ইউ বাদ দেয়া হয়েছে, ওই একই কথা, ঠিক আছে, লেটস বা লেটাস এরকম। তাহলে লেটাস থাকলে মনে রাখতে হবে, লেটস বা লেটাস থাকলে বন্ধুরা মনে রাখতে হবে ট্যাগ করার সময় কিন্তু কি করতে হবে, শ্যাল উই ব্যবহার করতে হবে, অন্য কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, if the main sentence is with letters, the tag question will not be negative। যদি মূল সেন্টেন্সটি তোমার লেটাস দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন কিন্তু নেগেটিভ করা যাবে না, শ্যাল উই দিয়ে করতে হবে, শ্যাল উই। এখন অনেকে বলতে পারে এখানে উই, হোয়াই হ্যাভ উই ইউজড উই, কেন আমরা উই ব্যবহার করছি, লেটাসকে ভাঙালে কি হয়, আসমানে কি, আসমানে হচ্ছে আমরা, দ্যাট মিন্স উই, ওইটাকে আমরা সাবজেক্ট করব, আজকের সাবজেক্ট ফর্ম আমরা ব্যবহার করব লেটাস থাকলে। তো
আমাদের ট্যাগ কোয়েশ্চেন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো আমরা ট্যাগ কোয়েশ্চেনে মোটামুটি সবগুলো নিয়ম আলোচনা করেছি। তারপরেও আরো কথা বলি যে সবগুলো বলতে এই নিয়মগুলোই যে এনাফ সেগুলো না, তবে ইনশাল্লাহ এগুলোর মধ্যেই তোমাদের থাকবে আর আরো কিছু কিছু নিয়ম আছে যেগুলো বিভিন্ন বইয়ে তোমরা পাবে। ওই নিয়মগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রশ্ন করবে, তোমাদের প্রশ্ন ড্রপ করবে, ইনশাল্লাহ আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা ট্যাগ কোয়েশ্চেনের গত ক্লাসটি মিস করেছো, অনেকে হয়তোবা আজকে যখন আমি ট্যাগ কোয়েশ্চেন করাচ্ছিলাম অনেকে ভাবতেছো যে গ্যাপটাতে কখন কি বসাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো গত 8 বা ট্যাগ কোয়েশ্চেনের বা গ্যাপটাতে আসলে কি বসে এটা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমার ট্যাগ কোয়েশ্চেনের যে প্রথম যে ভিডিওটি আছে ওই ভিডিওটি দেখবে। ওখানে আমি ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচার অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন করতে হলে কি তোমার দরকার হবে সেই স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করেছি। ওটা দেখলেই বুঝতে পারবে ট্যাগ কোয়েশ্চেনে কি ব্যবহার করতে হবে, এবং ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে বেসিক আইডিয়া দিয়েছি। এবং আরো কিছু বা অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ, অনেক সময় আমরা বুঝতে পারি না, ঠিক আছে? বা যে মূল সেন্টেন্সটি দেয়া আছে এটি হ্যাঁ বোধক না বোধক আমরা এগুলো বুঝতে পারি না। তো তোমরা এই তোমাদের সকল সমস্যায় যে হ্যাঁ বোধক বা না বোধক আরো ট্যাগ কোয়েশ্চেন রিলেটেড যত প্রশ্ন আছে ইনশাল্লাহ আমি মোটামুটি সবগুলোরই আনসার, মোটামুটি সবগুলো না অধিকাংশেরই উত্তর দিয়েছি এই 2টি পর্বের মাধ্যমে। প্রথম পর্বটি তোমরা অবশ্যই দেখবে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে বেসিক আইডিয়া আর ভালো মজার কিছু নিয়ম তোমরা জানতে পারবে। আর এই 2টি যে ক্লাস নিলাম আমি ট্যাগ কোয়েশ্চেনের উপর, তোমরা এগুলো পড়ে খুব ভালোভাবে আয়ত্ত করবে, ঠিক আছে? এগুলো পড়ে কি করবে? এগুলো পড়ে খুব ভালোভাবে আয়ত্ত করবে নেক্সট ক্লাসে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আর নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি তোমাদেরকে আরো বেশ কিছু প্রশ্ন বোর্ডে লিখে সেগুলো সমাধান করে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।